হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, অনেকদিন পর আবার আমি তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সের ক্লাস শুরু করছি। অর্থাৎ এবার থেকে তোমরা ক্লাস 11-এর ম্যাথ এবং ফিজিক্সের ক্লাস রেগুলার পাবে। তো আমি লাস্ট যেটা ফিজিক্সের ক্লাস শুরু করেছিলাম সেটা হচ্ছে কি তাপগতিবিদ্যার 9 নম্বর পার্ট পর্যন্ত করে দিয়েছিলাম, অর্থাৎ রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস এইগুলো আলোচনা করেছিলাম। আজকে 10 নম্বর পার্টে তাপগতিবিদ্যার আমি আজকে হিট ইঞ্জিন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এর পরে যেগুলো আছে হিট ইঞ্জিন, কার্বন ইঞ্জিন, রেফ্রিজারেটর, এগুলো সবই আলোচনা করবো। ওকে, তাহলে আজকে তোমরা হেডিং দাও হিট ইঞ্জিন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। তাহলে আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লে লিস্ট থেকে দেখতে পারো। ওকে, তা তোমরা হেডিং দাও হিট ইঞ্জিন। তো হিট ইঞ্জিন আমরা আলোচনা শুরু করার আগে তোমাদের দুটো জিনিস আলোচনা করতে আছে, কি হিট রিজার্ভার বা তাপ আধার আর হিট সিঙ্ক। ওকে, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আছে, এই দুটো জিনিস আমরা আগে ডিসকাস করব। তারপরে আমরা হিট ইঞ্জিনটাই যাব এবং তার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কীভাবে নির্ণয় করতে হয় সেটা আলোচনা করব। আমি চেষ্টা করব সব থেকে সহজ করে কী করে এগুলো বোঝানো যায়। আমি বলছি তোমরা যদি ভিডিও রেগুলার দেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ না করে দেখবে, খুবই সহজে যেই ফিজিক্সটা তোমার এত টাফ মনে হয় সেটাই খুব সহজে লেগে যাবে। ওকে, তাহলে আমরা হিট সোর্স ওকে বা হিট রিজার্ভার আমরা প্রথম এখান থেকে বুঝে। হিট ইঞ্জিন দুটো সোর্সের মধ্যে, দুটো জিনিসের মধ্যে কাজ করে। একটা হচ্ছে কি হিট রিজার্ভার, আর একটা হচ্ছে কি হিট সিঙ্ক। ওকে, দুটো জিনিসের উপরে কাজ করে, একটা হচ্ছে হিট রিজার্ভার বা তাপ আধার, আর হচ্ছে হিট সিঙ্ক যেটা তাপকে অ্যাবজর্ব করতে পারে। তাহলে এই দুটোর মধ্যে কাজ করে। হিট রিজার্ভারটা কি হিট বা তাপ আধার, একে বলা হয় কি তাপ আধার বা একে বলা হয় কি হিট সোর্সও বলা হয়, একে হিট সোর্স। ওকে, আমরা প্রত্যেক বেসিক জিনিসটাই ক্লিয়ার করে আলোচনা করব, তারপরে আমরা মেন টপিকটা ফিরে যাব। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এগুলো আলোচনা করা ডাইরেক্ট ক্যালকুলেশন এফিসিয়েন্সি বের করে দেয়, কিন্তু মেন এর ব্যাকগ্রাউন্ডে কি কনসেপ্টটা ছিল, কীভাবে হচ্ছে সেটা অনেকে সেজন্য বুঝতে পারে না। আমি চেষ্টা করব প্রত্যেকটা পয়েন্টটাকে সুন্দর করে আলোচনা করা। তাহলে হিট রিজার্ভার বা হিট সোর্স আমরা কাকে বলবো? এমন একটা সোর্স বা তাপের একটা আধার বা তাপের একটা উৎস বলা যেতে পারে, যেখান থেকে কিছু পরিমাণ তাপ তুলে নিলেও বা কিছু পরিমাণ তাপ দিলেও তার কোনো যায় আসে না, অর্থাৎ তার বাড়বেও না কমবেও না। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা সমুদ্রের জলেতে এক বালতি জল তুলে নিল, যেমন কোনো যায় আসে না, তার লেভেল কমে যায় না, ঠিক এক বালতি জল ঢেলে দিল তার লেভেল বাড়েও না। অর্থাৎ এমন একটা সোর্স বলা যেতে পারে হিটের বা তাপের একটা এমন একটা আধার বা এমন একটা সোর্স, এমন একটা উৎস, যার মধ্যে দিয়ে যদি আমি কিছু পরিমাণ তাপ দিয়ে দিই বা কিছু পরিমাণ তাপ তুলে নিই, তার তাপে উষ্ণতার কোনো তারতম্য হবে না, অর্থাৎ উষ্ণতা ফিক্স থাকবে। অর্থাৎ ধরলাম কোনো একটা জিনিসের কোনো একটা হিট সোর্স, ধরলাম এটা কি হিট সোর্স আছে বা হিট রিজার্ভার আছে। তো এর ধরলাম উষ্ণতা হচ্ছে কি 1000 ডিগ্রি, 1000 সেলসিয়াস। ওকে, একটা হিট রিজার্ভার আছে, এর উষ্ণতা আছে 1000 ডিগ্রি সেলসিয়াস। এবারে এতে যদি আমি কিছু পরিমাণ তাপ দিই, দিলাম, তাহলে এর উষ্ণতার কোনো পরিবর্তন, নর্মালি কী হচ্ছে দিলাম একটা বডি আছে, এর উষ্ণতা T1। আমরা এটা তাপের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ এটা ডিসকাস করেছিলাম। এটা আমরা আরেকটু বলে দিচ্ছি। ধরলাম একটা বডি আছে, এই বডির উষ্ণতা আছে T1। এবারে এখানে কিছু পরিমাণ তাপ দিলাম, তার ফলে তাপ দেওয়া হলো যে কি তাপ দিলে বস্তুটা উত্তপ্ত হয়ে যায় এবং তার উষ্ণতার পরিবর্তন হয়ে যায়। তখন বস্তুটার এবার উষ্ণতা হলো কি পরিমাণ তাপ দেওয়ার পর উষ্ণতা হলো কি T2। অবভিয়াসলি T2 গ্রেটার দ্যান T1। ওকে, এইটা তাহলে এই কন্ডিশন হয়। তাহলে এটাকে কি হিট রিজার্ভার বলা যায়? বলা যাবে না, বা তাপ আধার বলা যায় না। তাপ আধার কাকে বলা হয়? যার মধ্যে কিছু পরিমাণ তাপ দিলেও, মানে যে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে বা বর্জন করলেও তার কোনো উষ্ণতার কোনো তারতম্য ঘটবে না, কোনো কমবেও না বাড়বে না। যে সমস্ত বস্তুর বা যে সমস্ত বডির উষ্ণতার তারতম্য ঘটে, অর্থাৎ তাপ তুলে নিলে বা তাপ দিলে উষ্ণতার পরিবর্তন হয়ে যায়, সেইগুলোকে আমরা হিট রিজার্ভার বলবো না। দেখে এমসিকিউ কোশ্চেনে বলা এরকম কোশ্চেনও থাকতে পারে যে হিট রিজার্ভার অ্যাকচুয়ালি জিনিসটা কি। হিট রিজার্ভার বলা যেতে বলে না স্টোরেজ, মানে অসংখ্য তুমি যা ইচ্ছা তুলে নাও,
মানে যত ইচ্ছা এই করো না, তার কোনো শেষ হবে না, সেটা অফুরন্ত এরকম বলা যেতে পারে। তাহলে যেমন আমি এক্সাম্পল দিলাম যে সমুদ্র জল তুমি এক বালতি জল তুলে নাও বা এক বালতি জল দাও, জলের লেভেলের কোনো পরিবর্তন হবে না। তুমি এক বালতি জল দিলে সঙ্গে সঙ্গে লেভেল বেড়ে যাবে, বাড়বেও না। আর যদি এক বালতি জল তুলে নাও সঙ্গে সঙ্গে খালি হয়ে যাবে, এটা হয় না। এটা কার্টুনে হয়, হয়তো তুমি বিভিন্ন কার্টুন দেখেছো, বিভিন্ন গল্প শুনেছো, তাতে হতে পারে ম্যাজিক্যালি কোনো জিনিস ঘটেছে। কিন্তু প্র্যাকটিক্যালিতেও আমরা যদি নলেজের চিন্তাভাবনা করি বা আমরা বাস্তব নিয়ে ভাবি, তাহলে এটা কখনো সম্ভব না। এটা কার্টুনে বা গল্পের জন্য ঠিক আছে, কিন্তু বাস্তবে কোনো একটা সমুদ্র এই জন্য এক্সাম্পল দিচ্ছি কারণ এটা বিশাল একটা জিনিস। ছোট্ট করে এক্সাম্পল আমরা বলতে পারি কি, একটা পুকুর, ওকে, একটা পুকুর থেকে এক গ্লাস জল যদি তুমি তুলে নাও বা এক গ্লাস জল ঢালো, পুকুর জলের লেভেল কি বাড়েও না বা কমেও না। ঠিক এই হিসাবে আমরা কোনটা বড় কোনটা ছোট বোঝানোর জন্য বা এর ক্যাপাসিটি বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা এইভাবে দিচ্ছি। তার মানে আমরা সমুদ্রে ফিরে আসি, তার মানে একটা সমুদ্র আছে, ঠিক আছে, একটা সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলাম, তাহলে তার কোনো জলের লেভেল কমবে না বা তার জলের পরিমাণও কমবে না। আর যদি এক বালতি জল ঢেলে দিই তাহলেও তার লেভেল কখনো বাড়বে না বা তার জলের পরিমাণও বাড়বে না। তাহলে এরকম যদি এটাকে জলকে কনভার্ট করবো না তাপেতে, তাহলে এমন একটা বডি বা এমন একটা উৎস বা এমন একটা রিজার্ভার, এমন একটা স্টোরেজ আছে যার মধ্যে যদি আমি যার উষ্ণতা ফিক্সড, মানে যার উষ্ণতা ধরলাম প্রথম অবস্থায় T = 1000 ধরলাম এক্সাম্পল হিসাবে, 1000 ডিগ্রি সেলসিয়াস, মানে এমন একটা রিজার্ভার ধরলাম বা এমন একটা বডি আছে যার উষ্ণতা আছে কি 1000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে হচ্ছে T = 1000 ডিগ্রি সেলসিয়াস, ওকে এত। তাহলে এতে এবার আমি কিছু পরিমাণ তাপ দিলাম, বাইরে থেকে এক্সট্রা পরিমাণ ওই বডিতে তাপ প্রয়োগ বা ইনপুট করলাম বা ইনজেক্ট করলাম, ওকে। তারপরেও দেখছি যে বস্তুটির যে তাপ উষ্ণতা যে ছিল 1000 ডিগ্রি সেলসিয়াস সেটা 1000-এও আছে, মানে অর্থাৎ তাপ দেওয়ার ফলে তো উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে এবারে ঘুরিয়ে নিই, ওখান থেকে কিছু পরিমাণ তাপ তুলে নিচ্ছি আমি, তুলে নেওয়ার পরও দেখছি উষ্ণতা আমার 1000 ডিগ্রি সেলসিয়াস আছে, অর্থাৎ তাপ দিলেও এবং তাপ তুলে নিলেও উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এইরকম বডিকে বা এরকম স্টোরেজকে, এরকম বস্তুকে বলা কি হিট রিজার্ভার বা হিট সোর্স, ওকে। অর্থাৎ এখান থেকে যত ইচ্ছা পড়ে আমি তাপ তুলে নিতেও পারি বা তাপ দিতেও পারি, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, একে বলা কি হিট রিজার্ভার, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট আছে কি হিট সিঙ্ক, এইটাও ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা যে হাই লেভেল, এটা লো লেভেল, ওকে। বলা যায় একটা জিনিসের সবসময় দুটো লেভেলের মধ্যে থাকে, সেটা হচ্ছে হাই লেভেল আর লো লেভেল। এটা হচ্ছে লো লেভেলের হচ্ছে, মানে হিট সিঙ্ক হচ্ছে কি হিটকে অ্যাবজর্ব করে নেবে, তাপকে শোষণ করে নেবে, এরও উষ্ণতা ফিক্স থাকবে, ওকে। আমরা যদি বলি এটা উচ্চ উষ্ণতা, এটা নিম্ন উষ্ণতা, ওটা যদি আমরা বলি উচ্চ উষ্ণতা এক্সাম্পল হিসাবে ভাবি, তাহলে এটাকে আমরা নিম্ন উষ্ণতার এক্সাম্পল হিসাবে ভাবি। এটা গরমে যদি চিন্তা ভাবনা করে, এটা ঠান্ডা চিন্তা ভাবনা করবে। অর্থাৎ এখানে ধরো এরও একটা আছে যে এতেও পরে এই যে হিট সিঙ্ক আছে, মানে এ কী করে হিটকে কী করে হিট অ্যাবজর্ব করে বা তাপ গ্রহণ করে, তাপ সেজন্য নাম আছে তাপ গ্রাহক, হিট সিঙ্ক বা তাপ গ্রাহক, মানে যে গ্রহণ করবে, যে অ্যাবজর্ব করবে। এক্সাম্পল হিসাবে পৃথিবীর পোটেন্সিয়াল বা বিভব 0 ধরা হয়, সেই জন্য যত আমরা যেমন বাড়িতে গ্রাউন্ড করি, কারণ কি বাহ্যিক থেকে যদি বাই চান্স কোনো পজিটিভ নেগেটিভ বা হাই ভোল্টেজ হয়, সেই ভোল্টেজটা তার দিয়ে গ্রাউন্ডে চলে যায়, গ্রাউন্ডে যত ইচ্ছে যাক কোনো অসুবিধা হবে না, কোনো গ্রাউন্ডের কোনো সমস্যা হবে না, এটা অলওয়েজ 0 করে দেবে। যে কোনো জিনিসের সঙ্গে যখনই গ্রাউন্ড করব সেটাকে 0 করে দেবে, মানে অ্যাবজর্ব করে নিচ্ছে গ্রাউন্ডটা। ঠিক একইভাবে হিট সিঙ্ক এমন একটা জিনিস যে বাড়তি তাপ আছে, কোনো এক্সট্রা তাপ বেরিয়ে এসছে বা কোনো বজ্র হিসাবে তাপ আছে, কোনো বস্তু কোনো তাপ বর্জন করছে, সেই সমস্ত জিনিসকে অ্যাবজর্ব করে নেবে বা শোষণ করে নেবে এখান থেকে, ওকে। কিন্তু এর উষ্ণতা কখনো বাড়বে না, অর্থাৎ এতে যত ইচ্ছা আমি তাপ দিই, ওকে। এটা আমি ধরলাম যদি T1 বলি, এটা T2 উষ্ণতা ধরলাম, T2 অলওয়েজ মাচ লেস দ্যান T1, এটা T1-এর থেকে এর থেকে অনেক কম হবে, ওকে। এবং এতে আমি তাপ দিচ্ছি Q1, Q2, Q3, যদি আরও তাপ দিই Q4 ডট করে যদি বাড়তে থাকে, মানে এই রিজার্ভারের মধ্যে যদি আমি অনেক পরিমাণ বিভিন্ন রকম ধরো সবসময় তাপ আসছে, কোনো বডি যখন কাজ করছে সে তাপ বর্জন করছে, কোনো একটা ইঞ্জিন যখন কাজ করে সে উত্তপ্ত হয়, সে তাপ বর্জন করছে, সেই তাপ যেই তাপগুলো বর্জন করছে সেই তাপগুলো সব গ্রহণ করছে, কিন্তু গ্রহণ করার পরেও এর তাপ বাড়ছে না, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে না। হয় না কিছু কিছু বন্ধুরা দেখবে যত ইচ্ছা রাগাও, সে রাখবে না, সবসময় কুল মাইন্ডে থাকে, মানে এরকমই হওয়া উচিত অ্যাকচুয়ালি।
তোমার পারিপার্শ্বিক তোমার চেষ্টা করে বিভিন্ন দিক দিয়ে তোমাকে ক্ষিপ্ত করে দেওয়া, তোমাকে মেন্টালিভাবে মানে টর্চার করা বা তোমাকে মানে বিভিন্ন রাগিয়ে তোলা, সমস্ত রকম ঝামেলা সত্ত্বেও বিভিন্ন রকমভাবে রাগায়। আমার স্কুলে আমি এটার জন্য ডিসকাস করছি, কারণ এগুলো আমাদের বুঝতে হবে। আমি যেমন মিশনে কয়েকটা মিশনে পড়েছি, কয়েকটা বন্ধু বা কয়েকটা স্টুডেন্টকে আমি দেখেছি এরকম যে তাদের বন্ধুরা অনেক রাগায় এবং তাকে নিয়ে হাসাহাসি করে এবং তার সঙ্গে সেও জয়েন করে হাসে। আমি যেন বলি তোমাকে এত রাগাচ্ছে, কিছু তোমার ফিল হচ্ছে না? বলছে স্যার আমার বন্ধুরা আমাকে রাগিয়ে খুশি হচ্ছে। পরবর্তীকালে তাকে তার বন্ধুরা সব মনে রাখে, তাকে ফোন করে কল করে। তো এরকম লাইফস্টাইল জীবনযাপন করতে হবে। লো গরম থাকবে, বন্ধুরা থাকবে, তোমাকে রাগাবি, এর কোনো সলিউশন নেই যে স্যার আমার বন্ধু কেন রাগাচ্ছে, স্যার এ আমাকে রাগাচ্ছে। স্কুলে দেখবি এরকম হয়, এরকম টিউশনে পড়তে গেলে হয়, তোমাকে রাগাবেই। তুমি যত রাখবে আরও রাগাবে। তুমি সবসময় কুল মাইন্ডে থাকবে, তুমি তোমার কাজের দিকে ফোকাস রাখবে, তুমি তোমার কাজের থেকে এক্সপার্ট হওয়ার চেষ্টা করবে। তুমি তোমার কাজের দিকে ভাবো, একসময় ওরাও সেগুলো ভুলে গিয়ে তোমার বন্ধুত্ব করবে, তোমার প্রশংসা করবে। যারা একসময় তোমার শত্রু ছিল, যারা একসময় তোমাকে রাগাতো, তারা একসময় দেখবে তোমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, তোমার প্রশংসা করছে। সেই জন্য একই বলে কুলনেস, যে যাই বলুক আমি আমার এম ফিক্সড আছে, লক্ষ্য ফিক্সড আছে, সেই হিসাবে আমি কাজে এগোবো। যে বাদবাকি সব বাহ্যিক ব্যাপার, এক্সটার্নাল ব্যাপার কোনো যায় আসে না। আমার একটা আইসোলেশন বলে না, আইসোলেট বলা কাকে বলা হয়? যে বাইরে থেকে না তাপ গ্রহণ করবে না বর্জন করবে, কোনো রিয়াক্ট করবে না। ঠিক এরকম আইসোলেশন একটা ড্রেস পরে নিতে হবে, যা আসবে সবই ব্যাক করে চলে যাবে, তোমার ভিতরে কিছু প্রবেশ করবে না। হ্যাঁ, ভালো যেগুলো আছে সেইগুলো প্রবেশ করাবে, কিন্তু এইগুলো যেগুলো ব্যাড আছে যেগুলো একদম প্রবেশ করাবে না। ওকে, তা ঠিক একইভাবে মানে যতই তাপ গ্রহণ করুক, যতই তাপ দেওয়া হোক, এর উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। অর্থাৎ একে বলা হয় কি হিট রিজার্ভার, মানে কী করছে হিট, মানে একে বলা হয় কি হিট সিঙ্কার। ওকে, বা হিট সিঙ্ক করে, এটাকে তাপকে গ্রহণ করে নেয়, সেই জন্য একে বলা হয় তাপ গ্রাহক। যত ইচ্ছা তাপ গ্রহণ করুক, এর উষ্ণতা বৃদ্ধি পাবে না। তাহলে এটা সেই জন্য এটাকে বলা হয় কি লো লেভেল, কারণে এ গ্রহণ করছে আর এখান থেকে নেওয়া হবে। হিট রিজার্ভার থেকে কি হিট রিজার্ভার মানে হচ্ছে, মানে বলে না একটা ব্যাংক হচ্ছে কি স্টোরেজ, একটা টাকার অনেক টাকা থাকে, সেখান থেকে টাকা নেওয়া হয় সবসময়। তাহলে সেটাকে একটা রিজার্ভার, এটাও একটা তাপের রিজার্ভার, মানে এখান থেকে তাপ বের করা হবে। আর সিঙ্ক মানে হচ্ছে তাপ এখান থেকে দেওয়া হবে। ওকে, এটা তাপ গ্রহণ করবে, তার সত্ত্বেও এর উষ্ণতা পরিবর্তন হবে না। না এটার উষ্ণতা পরিবর্তন হবে, না এর উষ্ণতা পরিবর্তন হবে। তাহলে এই দুটো তাপ আধারের মধ্যে একটা ইঞ্জিন কাজ করে। তাহলে আমরা যে মেন যে টপিকটা আলোচনা করে বলছিলাম হিট ইঞ্জিন, তাহলে হিট ইঞ্জিন মেন দুটো জিনিসের উপরে কাজ করে, একটা হচ্ছে হিট রিজার্ভার আর একটা হচ্ছে হিট সিঙ্কার। ওকে, বা বলা হয় তাপ আধার আর তাপ গ্রাহক। তাপ আধার বা হিট রিজার্ভার কী করবে? তাপ বর্জন করবে, তাপ বর্জন করার পরেও তার উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না। আর হিট সিঙ্কার বা তাপ গ্রাহক কী করবে? হিট গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে, কিন্তু তার উষ্ণতা বৃদ্ধি পাবে না। এই দুটোর মধ্যে কাজ করে। এবার এটা আমরা যে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিতে পারি, যে আমরা প্র্যাকটিক্যালি এইভাবে কীভাবে বুঝবো যে এটা হিট সিঙ্কার বা হিট রিজার্ভার, সেটা হচ্ছে কি, ধরো আমাদের এই বায়ুমণ্ডল, তোমাদের বই এক্সাম্পলটা এটা দিয়ে দেখবে, বায়ুমণ্ডল আর সমুদ্র জল। বায়ুমণ্ডলের উষ্ণতা দেখবে নর্মালি আমরা যদি গরমকাল ভাবি, গরমকালে আমরা বুঝতে যে কী গরম হয়ে থাকে, পিচ ঢালা রাস্তাগুলো কতটা উত্তপ্ত হয়ে থাকে। তো এটাকে আমরা যদি হিট রিজার্ভার ভাবি, তো বায়ুমণ্ডলটা হচ্ছে আমার কি হিট রিজার্ভার। ওকে, বায়ুমণ্ডল হচ্ছে আমার হিট রিজার্ভার, আর সমুদ্র বা এরকম একটু ঢেউ খেলানো থাকে, ঠিক আছে। তো আমি প্রথমেই বলে দিই যে আমি ভালো আঁকতে পারি না, কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে ইউটিউবে পড়িয়ে এখানেও অনেক স্টুডেন্ট আমার সম্পর্ক হয়েছে যারা খুব ভালো আঁকতে পারে। তো তোমরা সুন্দর করে এখানে, এটা আমি সমুদ্র আঁকলাম, ঠিক আছে, এটা নদী বা সমুদ্র, আর এটা ধরলাম বায়ুমণ্ডল। ওকে, বায়ুমণ্ডল। ওকে, তাহলে এবারে ভাবো এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে কেউ যদি, চলো উনুন জ্বালা, ঠিক আছে, আমি পারছি না আঁকতে, তাহলে এখানে কেউ উনুন জ্বালিয়েছে। এবারে বলো নর্মালি যে কোনো ডেতে বায়ুমণ্ডল যে উষ্ণতা থাকে, কেউ যদি বাড়িতে একটা উনুন জ্বালায় রান্না করার জন্য বা ছোটোখাটো কোনো যদি কাঠ জ্বালায়, বায়ুমণ্ডলের উষ্ণতা কি বৃদ্ধি পেয়ে যাবে? কখনো বাড়বে না। ভালো করে মনে রাখ আমি কী বলতে চাইছি, ভালো করে বোঝার চেষ্টা করো। নর্মালি বায়ুমণ্ডলের উষ্ণতা ধরলাম 40 ডিগ্রি, বা গরমকালে ধরলাম 45 ডিগ্রি বা 40 ডিগ্রি হয়ে গেছে, এরকম উষ্ণতা। সেই অবস্থায়
যদি কেউ কোনো বাড়িতে আগুন জ্বালায় বা কোনো কাঠ জ্বালায় বা কোনো উনুন জ্বালায় রান্না করার জন্য, সেখানে কি বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাবে? সেখানে বাড়বে না। তার মানে বায়ুমণ্ডল হচ্ছে আমার কি একটা হিট রিজার্ভার। মানে এর উষ্ণতা ফিক্স আছে, সেই জন্য সামান্য একটা উনুন জ্বালিয়ে দুটো কাঠ জ্বালিয়ে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করা যাবে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে বিভিন্ন বড় বড় কলকারখানার জন্য ধোঁয়া বা তাপ বা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য মানে পরিবেশে বা বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ছে, এটা অন্য একটা টপিক, ওটা বিষয়। নর্মালে বলছি, নর্মাল অবস্থায় সাধারণত একটা উনুন জ্বালিয়ে বা একটা কাঠ জ্বালিয়ে বায়ুমণ্ডল যে উষ্ণতা আছে সেই উষ্ণতার বৃদ্ধি হবে না, একই থাকবে। সেই জন্য কিছু পরিমাণ তাপ দিলেও কোনো যায় আসে না। অন্যভাবে বলা যেতে পারে, যদি ধরলাম জলের সমুদ্রের উষ্ণতা যা আছে, ধরলাম এটা সামান্য ধরলাম 10 ডিগ্রি সেলসিয়াস আছে, ওকে, সমুদ্রের উষ্ণতা, এর মধ্যে যদি এক টুকরো বরফ দেওয়া হয়, তাহলে এক টুকরো করে বরফ দিলে কি এর উষ্ণতা কমে যাবে? কমবে না। বা এই উষ্ণতা যদি এই বরফটা গলে গেলে এই তাপটা যদি এক জল থেকে বা বায়ুমণ্ডল থেকে শোষণ করে নেয়, বায়ুমণ্ডলের উষ্ণতা কি কমে যাবে? কমে যাবে না। তার মানে এখানে জল বা সমুদ্রকে আমি বলছি কি হিট সিঙ্কার, এটা হচ্ছে কি আমার হিট সিঙ্কার, ওকে, বা তাপ গ্রাহক। তা সমুদ্র যেহেতু ঠান্ডা, তাহলে এটাতে যতই পরিমাণ তাপ দেওয়া হোক, যতই তাপ বৃদ্ধি করা, সমুদ্রের জল একই থাকে, তার লেভেল উষ্ণতা বাড়ে না। তাহলে এটা যে হিট সিঙ্কার, এই হিটকে গ্রহণ করতে পারবে। আর বায়ুমণ্ডলে যে কি তাপ মানে তাপ আধার বা হিট রিজার্ভার, এই দুটো আমরা এক্সাম্পল দিতে পারি। এবার এগুলো ছোটো হতে পারে, বাইরে দেখবে হিটার যে দেখবে 1500 ওয়াট 2000 ওয়াটের যেই কয়েলগুলো ব্যবহার করে যে হিটার ইউজ করা, দেখবে ওই হিটারের উষ্ণতা 300 ডিগ্রি বা 400 ডিগ্রি হতে পারে এরকম। কিন্তু ওখানে দেখবে আমরা অনেক তাপ গ্রহণ করি বা অনেক কিছু রান্না হয় বা অনেক কিছু হয়, তা সত্ত্বেও উষ্ণতা সেম থাকে, কারণ কি কারেন্ট প্রবাহ কনস্ট্যান্ট থাকে বলে। তাহলে এটাকেও ছোট মানে বড় আকার হলেই আমরা সবসময় হিট রিজার্ভার বলি তাই নয়, যেখানে কন্টিনিউয়াস টেম্পারেচার কোনো যায় আসে না, টেম্পারেচার ফিক্স থাকে, তাপ যতই বর্জন করুক সেটাকেই আমরা বলবো কি হিট রিজার্ভার। আর যে যতই তাপ গ্রহণ করুক তার তাপে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাকে বলবো আমরা কি হিট সিঙ্কার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার আমরা মেন টপিকে ফিরে আসবো, সেটা হচ্ছে কি হিট ইঞ্জিন। একটা হিট ইঞ্জিন কীভাবে কাজ করে, এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এইগুলো একটু ভালো করে বুঝতে হবে, গল্প আকারে বুঝতে হবে। তারপর তোমার আমরা ম্যাথামেটিক্যাল কাজগুলো করবো। জিনিসটাই বুঝতে না, শুধু একটু ক্যালকুলেশন করতে, এটা ক্লাস 5-এর ছেলেরাও পারবে, তাকে যদি দেখিয়ে দেওয়া হোক, দেখিয়ে দিলে সে নিজেও এটা ক্যালকুলেশন করতে পারবে, কিন্তু কনসেপ্টটা সে বুঝতে পারবে না। সে কনসেপ্টটা আগে মেন দরকার। সেই জন্য যেইগুলো বোঝাচ্ছি সেইগুলো ভালো করে বোঝো, আর যদি কিছু গুরুত্বপূর্ণ কথা লাগে সেইগুলো খাতায় নোট ডাউন করো। আমি বারবার বলছি যে তোমরা অবশ্যই এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, মাধ্যমিক তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদেরকে প্রথম থেকে বলছি, ক্লাস 11 যারা উঠে পড়েছো তাদেরকে বলছি এখন থাকতেই প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো তোমরা ক্লাস করে নিয়েছো আমার, সেইগুলো সুন্দর করে নোট করে সেটাকে PDF ফাইল করে আমাকে মেল করে দেবে। মেলটা তোমার ইমেল আইডি করতে পারবে, দেখবে আমার এই সায়েন্স বিটা চ্যানেলে অ্যাবাউটে যাবে, সেখানে দেখবে টেক সায়েন্স বিটা বলে আছে, সেই ইমেল আইডিতে তোমরা ইমেল করে তোমার নাম দিয়ে আর তুমি কোন ক্লাসে পড়ো বাড়িয়ে দিয়ে, তাহলে সেই নোটগুলো আমি চেক করে যদি ঠিকঠাক থাকে আবার তোমার ব্যাকে আমি বলে দেবো ওখানে। ওকে, তাহলে এইভাবে তোমরা চেক করে নিতে পারো। যেহেতু এখন লকডাউন পিরিয়ড চলছে, এখানে প্লাস ক্লাসও ঠিকঠাক হচ্ছে না, তোমাদের অফলাইন টিউশন ক্লাসও বন্ধ আছে, স্কুলে ক্লাসও বন্ধ আছে, তো একটা সমস্যার মধ্যে আছে। সেই জন্য তোমরা এইভাবে ভেরিফাই করে নিতে পারো তোমাদের নোটগুলো। আর নোট অবশ্যই তৈরি করতে হবে। যদিও নোট ভিত্তিক পড়াশোনা 100% তোমাকে নাম্বার দেবে না, কিন্তু নোট তৈরি করলে আমি কিন্তু যেগুলো পড়াচ্ছি কিন্তু কোনো অংশ বাদ দিয়ে না, সাজেস্টিভ পড়াচ্ছি না, পুরো বইয়ের প্রত্যেকটা অংশ ধরে ধরে পড়াচ্ছি। সেই জন্য এখানে যে নোট তৈরি হবে সেটা কোনো সাজেস্টিভ নোট নয়, টোটাল বইটাই কিন্তু একটা সুন্দর ফরম্যাটে, যেইভাবে তোমাকে ভালো লাগে সেই ফরম্যাটে একটা তৈরি হয়ে যাবে। তো তাতে কি ফাইনাল পরীক্ষার আগে তোমার বই পড়তে হবে না, মানে নোটটা পড়ার পর বই খুলে দেখবে খুব সহজে এইগুলো বুঝতে পেরে যাবে তোমরা, আর পরীক্ষা তোমাদের একটা ভয়ও থাকবে না। তাহলে হিট রিজার্ভার বা হিট সিঙ্কারকে এইভাবে দেওয়া হয়, বোঝানো হয়। বা আমি এটা যদি মাঝখানেই আঁকি, এটা হচ্ছে T1, T2, এটা হচ্ছে হিট রিজার্ভার আর হিট সিঙ্কার।
ওকে, এই দুটোর মাঝখানে ইঞ্জিনটা কাজ করে। আমি এইগুলো আগে আলোচনা করি, তাপগতিবিদ্যার প্রথম দিকে এগুলো সব আমরা আলোচনা করেছিলাম যে কী হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এসেছিল ডিকিউ ইকুয়াল ডিডাব্লিউ প্লাস ডিইউ, সেখান থেকে আমরা সেই ছবিটা কি নেব। ওকে, তাহলে কি করবে, এটা তো হিট রিজার্ভার, তাহলে এখান থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করবে এই ইঞ্জিন। এটা হচ্ছে ইঞ্জিন, ওকে, এটা হচ্ছে ইঞ্জিন বা যন্ত্র। তাহলে এই ইঞ্জিনটা হিট রিজার্ভার কাছ থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করবে। গ্রহণ করার পর আমরা জানি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে যে কখনোই তাপকে পরিপূর্ণরূপে কাজে রূপান্তর করতে পারে না, তার কিছু পরিমাণ তাপ সে বর্জন করবে, মানে কার্যের তাপের কিছু পরিমাণকে সে কাজে রূপান্তর করে। তাহলে এখানে কি করবে, তাপের কিছু অংশকে সে কার্যে, হিট ইঞ্জিন মানে হচ্ছে তাপকে কার্যে রূপান্তর করা। ভালো করে কনসেপ্টটা বোঝো। হিট ইঞ্জিন, এটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। হিট ইঞ্জিনের মেন কাজ হচ্ছে তাপকে কার্যে রূপান্তর করা, এটা হচ্ছে হিট ইঞ্জিনের কাজ। তাহলে এখান থেকে কিছু পরিমাণ তাপ নেবে, নিয়ে এখান থেকে সেই তাপের কিছু অংশকে কার্যে রূপান্তর করবে, বাদ বাকি তাপটা বর্জন করবে Q2টা, এবং সেই বর্জিত তাপটা কোথায় আসবে, হিট সিঙ্কারের কাছে বা তাপ গ্রাহকের কাছে, T2-র কাছে। তাহলে এইভাবে টোটাল সিস্টেমটা চলবে। তাহলে দেখে খুবই সুন্দর, এটা হচ্ছে কার্য, বাহ্যিক কার্য। ফিজিক্স কোনো কঠিন নয়, প্রত্যেকটা টপিককে সময় দিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখবে তোমার এইটাই ভালো লেগে যাবে, ফিজিক্সটাই খুব ভালো লেগে যাবে। সেটা টাফ, কঠিন, বুঝতে পারবো না এই জিনিসটা ব্রেনের মধ্যে রাখবে না। যেটা বোঝাচ্ছি, যেটা জিনিসের উপর ফোকাস রাখতে বলছি, সেটার উপরে বেশি ফোকাস রাখবে আর সেটা বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে পারি দেখবে তুমি ফিজিক্সে অনেক ভালো। ওকে, তাহলে দেখে নাও কী করছে, দেখে নাও। তাহলে এটা হচ্ছে হিট রিজার্ভার আর এটা হচ্ছে হিট সিঙ্কার, দুটো আছে, মাঝখানে ইঞ্জিনটা আছে। হিট ইঞ্জিনের কাজ কি, তাপকে কার্যে রূপান্তর করা। তাহলে এই ইঞ্জিনটা কি করবে, হিট রিজার্ভারের কাছ থেকে তাপ নিয়ে নেবে, Q1 পরিমাণ তাপ। এবার আমার প্রশ্ন, যদি Q1 পরিমাণ তাপ নিয়ে নেয়, এর উষ্ণতায় কোনো পরিবর্তন ঘটবে? উত্তর কি, ঘটবে না। কারণ সেই জন্য হিট রিজার্ভার বলা হয় যে তাপ যতই পরিমাণ তাপ নিয়ে নাও, মানে আমি অফুরন্ত তাপ নিতে পারি, কোনো অসুবিধা নেই, ওকে, তাপ নিতে পারি, উষ্ণতা সেম থাকবে। তাহলে এটা আমার হিট রিজার্ভার। তাহলে এখান থেকে Q1 পরিমাণ তাপ নেবে, নেওয়ার পর কী হবে, এটা অবশ্যই Q1 > Q2, যে তাপটা বর্জন করবে তার থেকে Q1 তাপটা অনেক বেশি হবে। তাই সেই তাপটা কী করবে, সেই তাপের ম্যাক্সিমাম অংশ বা সে কিছু অংশ বলতে পারি যে বাহ্যিক কৃতকার্য করবে ইঞ্জিনটা, তাপটা এখান থেকে গ্রহণ করে কিছু পরিমাণ তাপ নিয়ে সে কী করে বাহ্যিক কার্য করবে, এবং বাদ বাকি কিছু পরিমাণ তাপ সে কী করে বর্জন করবে। সেই বর্জিত তাপটা কে গ্রহণ করবে, হিট সিঙ্কার বা তাপ গ্রাহক। প্রশ্ন হচ্ছে তাপ Q2 তাপ শোষণ করার পর এর উষ্ণতা কি বাড়বে না কমবে? উত্তর কি, কিছুই হবে না। কারণ হিট সিঙ্কার বা তাপ গ্রাহকের কাজ হচ্ছে এটা, বা তাকে আমরা তাপ গ্রাহক বলি, যে তাপ গ্রহণ করার পরও তার উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে এই টোটাল হচ্ছে সিস্টেম। এবার দেখে নাও, তাহলে আউটপুট, আমি ইনপুট কী করেছি দেখে নাও, ইনপুট এটা, তারপর আমার ইনপুট কি Q1, কারণ Q1 তো আমি নিয়েছি, গ্রহণ করেছি, যেটা নিলাম সেটা হচ্ছে ইনপুট। আউটপুট কি, কৃতকার্য, পুট হচ্ছে কি, সেটা হচ্ছে কি W, বা আমি এখান থেকে বলতে পারি Q1 = W + Q2। ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এই Q1 তাপটাই কৃতকার্য করেছে, বাদ বাকি তাপটা বর্জিত হয়েছে, এখানটা চলে এসছে। তার মানে আমি বলতে পারি W = Q1 - Q2। প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালো করে বুঝতে হয়, কোনো জায়গায় মিস না যায় একদম। কোনো যে জায়গাগুলো বলছি সেইগুলো পুরো A to Z, কেন এটা হচ্ছে, ওইটা কেন হচ্ছে, এখান থেকে আসলো কি, এর মানে কি, ওর মানে কি, সব বুঝতে হবে একদম। A to Z সব বুঝতে হবে, বই থেকে দেখতে হবে, দাগ দিতে হবে, পুরো যেন পুরো এখান থেকে পুরো সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে বেরোতে পারি। একটাও কোশ্চেন এখান থেকে মিস না যায়, বা এমন একটা কোশ্চেন না হয় যে আমি এটা কোনোদিন শুনিনি, বা এই বিষয়টা আমার জানা নেই। হয়তো সঙ্গে সঙ্গে মুখস্থ হবে না তোমার, তুই কিন্তু এটা কখন হবে না যেটা আমি জানি না এটা কোথা থেকে কোশ্চেন এসছে, বা এটা কোন জায়গাটা, এই টপিকটা আমি আগে পড়িনি, এরকম না হয়। সেই জন্য সব বুঝতে হবে যে কীভাবে হচ্ছে। তাহলে Q1 পরিমাণ তাপ হিট রিজার্ভার থেকে বা তাপ আধার থেকে গ্রহণ করার পর যন্ত্রটা বা ইঞ্জিন W পরিমাণ বাহ্যিক কার্য করবে, এবং বাদবাকি অংশ তাপের বর্জন করবে, যার হিট সিঙ্ক গ্রহণ করবে।
তাহলে এখানে ইনপুট হিসাবে আমরা ইঞ্জিনকে যেটা দরকার হয়েছে সেটা হচ্ছে কি কিউ1 তাপটা। তাহলে কিউ1 তাপটা ইঞ্জিন হিসেবে ইঞ্জিনকে দেওয়া হয়েছে ইনপুট, তাহলে হচ্ছে ইনপুট কিউ1। আউটপুট হিসাবে ইঞ্জিন কী করেছে, কৃতকার্য করেছে ডাব্লু হচ্ছে আউটপুট। এবারে আমরা জানি কি এই ডাব্লু কৃতকার্য আসলো কেন, এই কিউ1 তাপের জন্য। তাহলে বলতে পারি কিউ1 ইকুয়াল টু ডাব্লু প্লাস কিউ2, যেই তাপটা বর্জন করেছে, তাহলে এটা তাহলে আউটপুট ডাব্লু ইকুয়াল টু কিউ1 মাইনাস কিউ2। তাহলে এবারে আমরা এই ইঞ্জিনের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি আমরা বের করব। এটা হচ্ছে মেন, যে একটা হিট ইঞ্জিন তৈরি করলে তার এফিসিয়েন্সি কী, বা আইডিয়াল হিট ইঞ্জিনের কর্মদক্ষতা কত হবে বা এফিসিয়েন্সি কত হবে, সেগুলো আমরা সবই ক্যালকুলেট করব। তাহলে দেখে না আমরা তাহলে এখান থেকে পেয়ে গেলাম। এটাকে একটু আমরা কথায় লিখে দিচ্ছি, এটাকে আমরা একটু কথায় লিখে দেবো। ছবিটা একটু পাশে আমি আঁকবো, দেখে না। ধরলাম T1 ইঞ্জিন এখানে আছে, T2 ওকে, হিট রিজার্ভার, হিট সিঙ্কার, T1 গ্রেটার দ্যান T2, এটা ডাব্লু পরিমাণ বাহ্যিক কার্য, বা রূপান্তরিত কার্য। অর্থাৎ রূপান্তরিত কেন বলছি, তাপকে কার্যে রূপান্তর করেছি। তাহলে এখান থেকে কিউ1 গ্রহণ করবে তাপ, কিউ2 তাপ বর্জন করবে। তাহলে এটা যদি আমরা কথা লিখে কী বলবো দেখে নাও, এখানে আমি একটু মুছে দিচ্ছি। এফিসিয়েন্সি ক্যালকুলেশন, বা কর্মদক্ষতা, ওকে, ইঞ্জিনের কর্মদক্ষতা। কর্মদক্ষতা ওকে। তাহলে T1 আমি বলতে পারি T1 তাপ আধার থেকে ইঞ্জিন দ্বারা গৃহীত তাপ, সেটা কত আছে দেখো না, Q1 ওকে। নেক্সট ইঞ্জিন দ্বারা রূপান্তরিত কার্য, রূপান্তরিত কার্য ডাব্লু, এটা বাহ্যিক কার্যও বলা যেতে পারে ওকে। আর কি T2 তাপ গ্রাহককে ইঞ্জিন দ্বারা বর্জিত তাপ Q2। তাহলে দেখে নাও, এটা আমরা যেটা বুঝলাম সেটা কথা লিখে দিচ্ছি। T2 তাপ গ্রাহকের ইঞ্জিন দ্বারা বর্জিত তাপ Q2। তাহলে এখানে তাপের শক্তির নিত্য সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি, শক্তির নিত্যতা সূত্রানুযায়ী তাপ এবং শক্তি একই জিনিস, সেটা আমরা তাপও বলতে পারি Q1 ইকুয়াল টু ডাব্লু প্লাস Q2। তাই এটা, তাহলে এখান থেকে বলতে পারি কি ডাব্লু ইকুয়াল টু Q1 মাইনাস Q2, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবারে আমরা ইঞ্জিনের কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে বলতে পারি কি, এখানে ইনপুট কি, Q1টা যে ইনপুট আর ডাব্লুটা হচ্ছে কি আমার আউটপুট। তাহলে অতএব ইঞ্জিনের কর্মদক্ষতা ইঞ্জিনের
কর্মদক্ষতা, এটাকে ইটা দ্বারা প্রকাশ করে, ইটা, ওকে, ইটা এটাকে বলা হয়। ইটা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। ভালো করে দেখেন, কর্মদক্ষতা যে ইনপুটের সাপেক্ষে আউটপুট কতটা দিচ্ছে সেটাই। তাহলে আউটপুটটা হচ্ছে আমার ডাব্লু আর ইনপুটটা হচ্ছে আমার Q1। আমার ডাব্লু ইকুয়ালটা আমরা কী পেলাম, তাহলে বা এটা ইকুয়াল টু ডাব্লু ইকুয়ালটা আমরা পেলাম কি Q1 মাইনাস Q2 বাই Q1, ওকে। এইটা তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, বা এটা ইকুয়াল টু Q1 বাই Q1 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হচ্ছে কর্মদক্ষতা। এটা শতকরা হতে হলে পার্সেন্টেজ যদি বের করতে যাই, এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। তাহলে দেখে নাও Q1 আমি বললাম কি Q1 গ্রেটার দেন Q2, তা যে Q1টা যদি Q2 থেকে বেশি হয় তাহলে এটা নিশ্চয়ই এটা একের থেকে বেশি, এটা দেখে নাও, এটা তাহলে এখান থেকে 1 থেকে মাইনাস হবে, এটা ভালো করে দেখে নাও Q2 বাই Q1, তাহলে এর নিচে বেশি আছে উপরে কম আছে, তাহলে এটাও বেশি হবে। তাহলে 1 থেকে মাইনাস যাচ্ছে, তাহলে 1 থেকে যদি কিছু সংখ্যক তাপ মাইনাস যাচ্ছে, তাহলে 1 থেকে মাইনাস গেলে সেটা কখনো 100% হবে না। তাহলে এটা কোনোদিনই কোনো যন্ত্র 100% এফিসিয়েন্সি হতে পারে না। অর্থাৎ 100% এফিসিয়েন্সি মানে হচ্ছে কি ইনপুট যা দেওয়া হচ্ছে আউটপুট সেটা, অর্থাৎ কোনো বর্জনই হবে না, তাহলে এটা হতে পারে না, ওকে। তো সেরকম একটা আদর্শ আমরা বলতে পারি, হিট ইঞ্জিনের একটা কনসেপ্ট নিতে পারি। আদর্শ হিট ইঞ্জিন কী করবে দেখে নাও, আচ্ছা আমরা এখানে লিখে দিই আদর্শ হিট ইঞ্জিনের কর্মদক্ষতা। তাহলে আমরা নর্মাল পেলাম কি, নর্মাল হিট ইঞ্জিনের, সাধারণ হিট ইঞ্জিনের একটা কর্মদক্ষতা এটা পেলাম, একটা আদর্শ এখানে লিখে দিচ্ছি, আদর্শ তাপ ইঞ্জিন, ওকে। আদর্শ তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, সেখানে ইনপুট কি, ইনপুট হচ্ছে Q1, আউটপুট সেটা ডাব্লু। এবার দেখে না আদর্শ হিট ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, T1 ইঞ্জিন, T2 Q1 গ্রহণ করছে আর টোটালটাকে কৃতকার্য করে দিচ্ছে। অর্থাৎ আদর্শ শক্তির আমি যদি, অর্থাৎ কোনো কিছু বর্জন করবে না, যা তাপ নেই সেটাকে কার্য রূপান্তর করে, তাহলে আমি বলতে পারি তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি শক্তির নিত্য সূত্র অনুযায়ী, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী সেটা কি হবে, ডাব্লু ইকুয়াল টু বা কিউ ইকুয়াল টু Q1 ইকুয়াল টু ডাব্লু, ওকে। তাহলে অতএব এটা ইকুয়াল টু ডাব্লু বাই Q1, তাই না, ডাব্লু বাই Q1। তাহলে ডাব্লু বাই যদি Q1 হয় তাহলে ডাব্লুর মান হচ্ছে Q1 বাই Q1 কেটে যাবে, তাহলে এটা ইকুয়াল টু 1, তাহলে এটা ইকুয়াল টু 1 মানে কি, এটা ইকুয়াল টু 1 ইন্টু 100%, তার মানে এটা ইকুয়াল টু 100%। তাহলে একটা আদর্শ হিট ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 100% হবে, যেখানে নর্মাল হিট ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এখানে Q2 ইকুয়াল টু 0 বসালে এখানে 1 আসবে, অর্থাৎ দুদিকেই আদর্শ হিট ইঞ্জিন বা আদর্শ তাপ ইঞ্জিন আমরা কাকে বলবো, যেখানে আমরা কোনো তাপ বর্জন করবো না, যেটাকে ইনপুট হিসাবে নেবে সেটাকে বাহ্যিক কৃতকার্যতে রূপান্তর করে দেবে, অর্থাৎ কোনো জিনিসই বর্জন হবে না, যেখানে কোনো জিনিসের লস নেই, ক্ষতি নেই, সেইখানটাই হচ্ছে আমার কি আদর্শ, সেটা বলা যেতে পারে। তাহলে একটা হিট ইঞ্জিন কখন আদর্শ হবে, যখন সে Q1 তাপ গ্রহণ করবে একটা ইঞ্জিন, কিন্তু কোনো জিনিস সে বর্জন করবে না, সে Q1 তাপকে পুরোপুরিভাবে সে একটা বাহ্যিক কৃতকার্যে রূপান্তর করে দেবে, সেই রকম ইঞ্জিনকে বলবো কি আদর্শ ইঞ্জিন, হিট ইঞ্জিন। কিন্তু বর্তমানে এরকম আদর্শ হিট ইঞ্জিন নেই, ওকে, কোনো আদর্শ ইঞ্জিনের কোনো অস্তিত্ব নেই, ওকে। আর এটাই ছিল যে কেলভিন প্ল্যাঙ্কের সূত্র, যেটা কি বলেছিলেন যে কোনো যন্ত্রই, স্বয়ংক্রিয় যন্ত্র তাপকে 100% কিন্তু কৃতকার্যে রূপান্তর করতে পারবে না, সেই জন্য এটা কখনোই সম্ভব হবে না কোনো যে 100% এফিসিয়েন্সি যুক্ত কোনো যন্ত্র সৃষ্টি বা তৈরি করা যাবে না, এটা ইম্পসিবল।
নর্মালি সেটা হবে কি এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%, এটা হবে। কিন্তু কখনই 100% এফিসিয়েন্সি বা আদর্শ হিট ইঞ্জিন এটা খাতা কলমে ঠিক আছে, থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু এটা তৈরি কখনো করা যাবে না, এটা সম্ভব নয়। ওকে, অর্থাৎ বলা যেতে পারে প্রকৃতিতে 100% কর্মদক্ষতা বা 100% মানে কর্মদক্ষতাযুক্ত কোনো হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এখানে একটা জিনিস আমি মিসিং করে গেছিলাম, সেটা হচ্ছে কি হিট রিজার্ভার বা হিট সিঙ্কারের আপেক্ষিক তাপ নিয়ে এই জিনিসটা তোমাদের বলে দিই, এইটাও একটু গুরুত্বপূর্ণ আছে। এদের আপেক্ষিক তাপ কি হবে দেখেন, আমরা আপেক্ষিক তাপ কি জানি একক ভরে, নর্মালি জানি কি কিউ ইকুয়াল টু এমএসটি, তাই না, কিউ ইকুয়াল টু এমএসটি। তাহলে এস ইকুয়াল টু কী ছিল Q/MT। এবারে এম যদি 1 হয়ে যায় একক ভরের ক্ষেত্রে, তাহলে এস ইকুয়াল টু কী হবে Q/T। তাহলে আপেক্ষিক তাপকে যদি আমরা এস বলি এবং ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে ডিটি পরিমাণ উষ্ণতার পরিবর্তন যদি হয়, আমরা এটাকে এইভাবে বলতে পারি, দেখুন dQ/dt একক ভরে বিশিষ্ট, অর্থাৎ ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু এস ডিটি। এসটা হচ্ছে কি আমরা আপেক্ষিক তাপ, তাহলে এখান থেকে বলতে পারি কি যে এস ইকুয়াল টু dQ/dt। ডিকিউ হচ্ছে কি ডিকিউ পরিমাণ তাপ বৃদ্ধি করা তাপ গ্রহণ করা হচ্ছে বা তাপ বৃদ্ধি, আর ডিটি হচ্ছে কি এই তাপ দেওয়ার ফলে, এই তাপ দেওয়া যায় বা প্রদত্ত তাপ, ডিকিউকে আমরা বলতে পারি কি প্রদত্ত তাপ, সব থেকে ভালো প্রদত্ত তাপ। আর এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, ওকে উষ্ণতা বৃদ্ধি। তাহলে ডিকিউ পরিমাণ তাপ দিলে যদি ডিটি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হয় একক ভরের, তাহলে সেটাকে আমরা বলবো কি আপেক্ষিক তাপ। এবারে হিট রিজার্ভার বা হিট সিঙ্কারের কি তাপ আমি যতই দিই মানে হিট রিজার্ভারে বা হিট সিঙ্কারে যতই পরিমাণ তাপ দিই উষ্ণতার কি পরিবর্তন হবে ডিটি 0। তাপ আধার বলা যেতে পারে, তাপ আধার বা তাপ এটা আমি উপরের দিকে লিখছি, এইটা কিন্তু পয়েন্টটা তোমরা নোট ডাউন করে, এই পয়েন্টটা এটাও খুব গুরুত্বপূর্ণ আছে। তাপ আধার এবং তাপ গ্রাহক এর ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন ডিটি ইকুয়াল টু 0, কোনো উষ্ণতার পরিবর্তন হবে না। এবার ডিটি যদি 0 হয়ে যায় তাহলে এস ডিকিউ কারণ তাপ আমি দিচ্ছি বাই 0, তাহলে হচ্ছে কত ইনফাইনাইট। তাহলে হিট রিজার্ভার আর হিট সিঙ্কারের ক্ষেত্রে এদের আপেক্ষিক তাপ কি অসীম, বা আমরা তাকেই হিট রিজার্ভার বলবো বা হিট সিঙ্কার বলবো যার আপেক্ষিক তাপ অসীম, অর্থাৎ যে সমস্ত বস্তুর আপেক্ষিক তাপ অসীম হবে তাদেরকে আমরা বলবো কি হিট রিজার্ভার বা হিট সিঙ্কার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখো না, আজকে তো তোমাদের সঙ্গে হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিনের পুরোটাই আমি আলোচনা করলাম, যেগুলো আলোচনা করেছি কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় সেটা তোমরা কমেন্টে বলবে। নেক্সট ভিডিওতে আমি রেফ্রিজারেটর নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।